আচ্ছা, সো ফিজিক্সের থার্মোডাইনামিক্স। তো আমরা লাস্ট দিন টেম্পারেচার কনভার্সনের ফর্মুলাগুলো দেখছিলাম, তাই না? যে একটা ফর্মুলা ছিল C/5 ইজ ইকুয়াল টু F-32 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু K-273 ডিভাইডেড বাই 5। আর আমরা আরেকটা ফর্মুলা দেখছিলাম ডেল C ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু ডেল F বাই 9 ইজ ইকুয়াল টু ডেল K ডিভাইডেড বাই 5। আচ্ছা, এখন টেম্পারেচারের এই ফর্মুলার পাশাপাশি আরও কিছু ফর্মুলা আছে, মানে টেম্পারেচার রিলেটেড না। সো আমরা ওইগুলো বোঝার জন্য কয়েকটা টার্ম শিখব। একটা হচ্ছে থার্মোমেট্রিক প্রপার্টি, বা বাংলায় হচ্ছে তাপমিতিক ধর্ম। আর আরেকটা হচ্ছে থার্মোমেট্রিক ম্যাটেরিয়াল। সো এই দুইটা টার্ম আমাদের বুঝতে হবে। আচ্ছা, থার্মোমেট্রিক প্রপার্টি জিনিসটা কি? সো এটার আমি ডেফিনেশনটা এখানে লিখবো না, তোমরা একটু বই থেকে লিখবা, বাট এটা ডেফিনেশনটা খুবই ইজি। সেটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালের যেসব প্রপার্টি টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়, সেরকম প্রপার্টি কী কী হইতে পারে কয়েকটা বলো তো? ভলিউম, তারপর লেংথ, এরিয়া, তারপর রেজিস্ট্যান্স, কন্ডাক্টিভিটি, তারপর হ্যাঁ প্রেশার, ডেনসিটি, অনেক কিছু আছে, তাই না? টেম্পারেচারের উপর বেস করে চেঞ্জ হয়। রিঅ্যাকশন রেট একটু আগে পড়লাম। হিট টেম্পারেচারের সাথে চেঞ্জ হয় না, হিট তো আলাদা বিষয়। আচ্ছা, সো থার্মোমেট্রিক প্রপার্টি অ্যাকচুয়ালি অনেক আছে, তাই না? আচ্ছা, আর থার্মোমেট্রিক ম্যাটেরিয়াল হচ্ছে যাদের থার্মোমেট্রিক প্রপার্টি আছে, যেমন ওয়াটার একটা থার্মোমেট্রিক প্রপার্টি, তারপর কপারের ওয়্যার একটা থার্মোমেট্রিক প্রপার্টি, থার্মোমেট্রিক ম্যাটেরিয়াল। মানে যেসব ম্যাটেরিয়ালের থার্মোমেট্রিক প্রপার্টি আছে কোনো একটা, মানে যারা টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হতে পারে, তারাই হচ্ছে থার্মোমেট্রিক ম্যাটেরিয়াল। ওকে, কোনো ম্যাটেরিয়াল অনেক ভালো থার্মোমেট্রিক ম্যাটেরিয়াল, আবার কেউ কেউ আছে অত ভালো থার্মোমেট্রিক ম্যাটেরিয়াল না। ওকে, সো এইটার দুইটা সিম্পল ডেফিনেশন আছে, একটু বই থেকে দেখবা। জি হচ্ছে কন্ডাক্টেন্স, এই রেজিস্ট্যান্সের ইনভার্স টার্ম, কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়বা। আচ্ছা, সো হ্যাঁ বলো। হিট কমতেও পারে, হ্যাঁ এটা পরে দেখবা তুমি। হ্যাঁ অলমোস্ট সবাই কিছু কিছু আছে মানে অত ভালো থার্মোমেট্রিক ম্যাটেরিয়াল না। আচ্ছা, এখন আমরা এইখান থেকে দেখব যে থার্মোমেট্রিক প্রপার্টিগুলা, কিছু কিছু থার্মোমেট্রিক প্রপার্টি আছে যারা টেম্পারেচারের সাথে সাথে প্রপোর্শনালি ইনক্রিজ হয়। তো থার্মোমেট্রিক প্রপার্টি, সো এরকম একটা ইকুয়েশন আমরা লিখতে পারি যে কোনো একটা থার্মোমেট্রিক প্রপার্টি যদি এক্স হয়, এক্স এটা রেজিস্ট্যান্স ধরো বা ভলিউম, সো এটা ধরো টেম্পারেচারের প্রপোর্শনাল, এক্স ইজ প্রপোর্শনাল টু টি। ওকে, আচ্ছা, সো এইভাবে আমরা লিখতে পারি এটাকে, যে তাহলে যে কোনো একটা টেম্পারেচারের থার্মোমেট্রিক প্রপার্টি আর আরেকটা টেম্পারেচারের থার্মোমেট্রিক প্রপার্টি, এই দুইটা রেশিও হবে T1/T2। আর আমরা একটা টেম্পারেচার সবাই খুব ভালো মতো চিনি, সেটা হচ্ছে কি? ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, TTR। ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কেলভিনে কত সেটা? 273.16 কেলভিন। এখন আমি যদি তোমাকে এই ওয়াটারের ট্রিপল পয়েন্টে কোনো একটা প্রপার্টি বলে দেই, তুমি অন্য টেম্পারেচার সেটা বের করতে পারবা না? জাস্ট T1/x1/x2 ইজ ইকুয়াল টু T1/T2। সো এই টাইপের ম্যাথ আমরা দেখব। এইখানে আমি থিওরির মাঝখানে আলাদা করে আর ছোটো ম্যাথ দেখাবো না, এটা একবারে ম্যাথ যখন করাবো তখন দেখবা। এখন জাস্ট মনে রাখো যে এটা একটা ফর্মুলা আছে, x1/x2 ইজ ইকুয়াল টু T1/T2, আর আরেকটু চেঞ্জ করে লেখা যায় x বাই any thermometric property at triple point is equal to any temperature divided by 273.16। মানে আমি T2 কে TTR বলছি আর X2 হচ্ছে XTR বলছি, বুঝা গেছে? মানে এই যে T2 হচ্ছে 273.16 কেলভিন, আর
হ্যাঁ, এটা ওয়াটারের ট্রিপল পয়েন্ট। ওকে, আমরা শুধু ওয়াটারের ট্রিপল পয়েন্টটাকেই সবচেয়ে স্ট্যান্ডার্ড টেম্পারেচার ধরি। এটা ট্রিপল পয়েন্ট কেন বলে? কারণ এই একটা স্টেটে ওয়াটার, ভেপার, আইস তিনটা স্টেটেই থাকতে পারে। হ্যাঁ, ভেপার থাকে। আইস আর ওয়াটারটা অবভিয়াস, বাট ওইখানে কিছুটা ভেপারও থাকে, ওইটা প্রেশারের জন্য। হ্যাঁ, আচ্ছা, সো থার্মোমেট্রিক প্রপার্টির এই একটা ফর্মুলা দেখলাম। দেন আরেকটা ফর্মুলা আছে, এটা হচ্ছে 1। আরেকটা থার্মোমেট্রিক প্রপার্টির ফর্মুলা আছে, সেটা হচ্ছে কোনো একটা থার্মোমেট্রিক প্রপার্টি এক্স মাইনাস সেই থার্মোমেট্রিক প্রপার্টিটা অ্যাট আইস পয়েন্ট তো সবাই বুঝি, বা ফ্রিজিং পয়েন্ট, মানে যে টেম্পারেচারে ওয়াটার হচ্ছে আইস হয়, ঠিক আছে, ডিভাইডেড বাই তোমার এক্স স্টিম মাইনাস এক্স আইস ইজ ইকুয়াল টু থিটা মাইনাস থিটা আইস ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। এটা যদি ওয়াটারের রেসপেক্টে বলি, তাহলে ধরো আইসের মানে ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত বা আইস পয়েন্ট কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সো ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে আমি তোমাকে একটা ওয়্যারের রেজিস্ট্যান্স বললাম, সো এটা হচ্ছে কি, যে এক্স আইস, ঠিক আছে। আর এখন আমি তোমাকে বললাম 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা কত বের করো। এখন এখানে তোমাকে আমার দুইটা ইনফরমেশন দিয়ে দিতে হবে, একটা হচ্ছে 0 ডিগ্রিতে রেজিস্ট্যান্স কত, আর এই যে 100 ডিগ্রিতে কত স্টিম, মানে যখন ভেপারাইজ হয় ওইখানে আমার রেজিস্ট্যান্স কত। এই দুইটা যদি বলি তোমাকে, এরপর এখান থেকে বের করতে বললাম 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কত। সো ফর্মুলা কি হবে, এক্স হচ্ছে এই যে R25, এক্স আইস হচ্ছে এই যে R0, এক্স স্টিম হচ্ছে এই যে R100, আর এক্স আইস হচ্ছে এই যে R0 ইজ ইকুয়াল টু থিটা কত বলো, এই থিটাটা কত? না, এই যে 25, হ্যাঁ 25, থিটা আইস কত 0, থিটা স্টিম 100, আর এটা হচ্ছে 0, ঠিক আছে। এটা ভলিউম দিয়েও আসতে পারতো, মানে মেইনলি যেসব থার্মোমেট্রিক প্রপার্টি টেম্পারেচার প্রপোর্শনাল তাদের জন্য এই আরেকটা ফর্মুলা লেখা যায়। অ্যান্ড এই ফর্মুলাটা তোমার মনে হতে পারে এটা দিয়ে জাস্ট হয়তো এরকম আমি কোনো একটা টেম্পারেচার বের করতে পারি বা একটা থার্মোমেট্রিক প্রপার্টির ভ্যালু বের করতে পারি, বাট এটা দিয়ে হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাসাবাড়িতে যে থার্মোমিটারগুলো থাকে ওইগুলোয় কিছু ইরর থাকে। সেটা দিয়ে একটা থার্মোমিটারে কতটুকু ইরর আছে আর ওই থার্মোমিটারটার কারেক্ট রেজাল্ট কত ওইটা বের করা যায়। আমরা এরকম ম্যাথও দেখব যে একটা ডিফেক্টেড থার্মোমিটারের রিডিং কীভাবে বের করা যায়। এই ফর্মুলাটা আমার তখন কাজে লাগবে। এটা কিভাবে আসছে বলতে পারবা? ওই প্রপোর্শনালিটি থেকে। তোমরা ওই যে 9-10-এ প্রপোর্শনের কিছু পড়ছো না, যে x1/x2 ইজ ইকুয়াল টু t1/t2 হইলে x1 প্লাস x2 ওই যে কম্পোনেন্ট ডিভিডেন্ড করে দেখছো না, ওই টাইপের। মানে এখানে কিছু ওই প্রপার্টি কাজে লাগায় এই ইকুয়েশনটা আনা হয়েছে। প্রুফ করা খুবই সহজ। হ্যাঁ, ওইখানে তোমার তিনটা মানে এরকম আর কি, যে আমাদের এটা তো টেম্পারেচারের সাথে সাথে প্রপোর্শনাল। ওকে, সো আমি এইভাবে লিখতে পারি যে যেমন ধরো আর থিটা, ওইটাকে এইভাবে লেখা যায় যে R0 × 1 + α/t, এরকম একটা ফর্মুলা আছে। তো এটা হচ্ছে থিটাতে আর এটা হচ্ছে ধরো 100-এ। দেন এখান থেকে একটু ওই আলফার ভ্যালু একটা থেকে আরেকটা বসাই দিলেই হবে। যাই হোক, এটা একটু মনে রাখবা এই ফর্মুলাটা। এটা হচ্ছে ওই যে আমরা তোমার মনে আছে আমরা যখন টেম্পারেচারের ওই যে সেদিন ইকুয়েশনগুলো বের করলাম C/5, তখন ওই যে রেশিও নিয়ে করছিলাম, এটা ওই সেম। বুঝা গেছে? ওটা রেজিস্ট্যান্স। এটা জাস্ট একটা এক্সাম্পল দেখাইলাম একটা থার্মোমেট্রিক প্রপার্টি দিয়ে। মুছে দিই। সো এই দুটো ফর্মুলা সবার ক্লিয়ার? আচ্ছা, আর এইটাকে আমরা বলি ট্রিপল পয়েন্ট। আরেকটা টেম্পারেচার আছে যেটাকে বলা হয় অ্যাবসোলুট টেম্পারেচার। অ্যাবসোলুট টেম্পারেচার অর অ্যাবসোলুট জিরো টেম্পারেচার। অ্যাবসোলুট জিরো টেম্পারেচার। অ্যাবসোলুট জিরো টেম্পারেচার কত? এটা হচ্ছে 0 কেলভিন।
এটা হচ্ছে ইউনিভার্সের সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচার, এর থেকে কম টেম্পারেচার পসিবল না, বুঝা গেছে? 0 কেলভিন। এটা হচ্ছে মিনিমাম পসিবল টেম্পারেচার। 0 কেলভিনে যদি একটা গ্যাসকে নিয়ে যাওয়া হয়, ওই গ্যাসটার ভলিউম 0 মিটার কিউব হয়ে যায়, বুঝতে পারছো? এর আমি যদি টেম্পারেচার আরো কমাইতে পারতাম তাহলে তো ভলিউম নেগেটিভ হইতো, ওইটা আবার ফিজিক্যালি পসিবল না। মিনিমাম পসিবল টেম্পারেচার। আচ্ছা, সো এখন আমরা মানে আমরা এতক্ষণ অ্যাকচুয়ালি টেম্পারেচার নিয়েই পড়ছি। এখন হচ্ছে আমাদের মেইন ডিসকাশন, যেটা হচ্ছে আমরা এখন থার্মোডাইনামিক্সের মেইন স্টাডিগুলো শুরু করব। আচ্ছা, সো থার্মোডাইনামিক্সে হচ্ছে আমরা থার্মোডাইনামিক্সের কয়েকটা ল দেখব। সো একদম শুরুতে হচ্ছে থার্মোডাইনামিক্সের 0th ল। আসলে হয়েছে কি, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল আর সেকেন্ড ল দিয়ে ফেলছিল, পরে মানে মানে পরে দেখছে যে আরেকটা ল আসতেছে যেটা আরও বেসিক, সো ওইটার পরে 0th ল বলে দিছে। সো আমরা এই 0th ল সবাই জানি। দেখো থার্মোডাইনামিক্সের 0th ল, 0th ল অফ থার্মোডাইনামিক্স অর থার্মোডাইনামিক্স 0th ল। আচ্ছা, থার্মোডাইনামিক্সের 0th ল খুবই ইজি। সেটা হচ্ছে মানে এটাই হচ্ছে টেম্পারেচার মেজারমেন্টের একদম ফাউন্ডেশন আর কি। আমরা যে এই যে একটু আগে টেম্পারেচারে যা যা পড়লাম, এগুলো সবই এই থার্মোডাইনামিক্সের 0th ল থেকে আসছে, বা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আচ্ছা, সো এটার আইডিয়াটা হচ্ছে এরকম যে তোমার কাছে ধরো 3টা অবজেক্ট আছে, এ, বি আর সি। আচ্ছা, 2টা অবজেক্টকে যদি কন্ট্যাক্ট করা হয়, টাচে রাখা হয়, তখন তাদের মধ্যে হিট ফ্লো হবে কি না, এটা কিসের উপর ডিপেন্ড করে? তাদের টেম্পারেচারের উপর, তাই না? যেমন ধরো এইখানে আমার একটা অবজেক্ট আছে, এইখানে একটা অবজেক্ট আছে, এটার টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটার মধ্যে হিট আছে 100 জুল, এটার মধ্যে হিট আছে 50 জুল। দুইটাকে ধরো একটা তার দিয়ে কানেক্ট করলাম, হিট কি ফ্লো হবে? না। টেম্পারেচার সেম থাকলে হিটার ফ্লো হয় না, বুঝা গেছে? টেম্পারেচার যদি দুজনের সেম থাকে, সেখানে কোনো হিট ফ্লো হবে না, বুঝা গেছে? আচ্ছা, এখন ধরো দুইজনের টেম্পারেচার হচ্ছে এরকম 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ধরো এটার মধ্যে হিট আছে 500 জুল, এটার মধ্যে আছে 200 জুল। এখন যদি কানেক্ট করি, হিট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে? রাইট টু লেফট। কারণ যার টেম্পারেচার বেশি তার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে হিট ফ্লো হবে, ঠিক আছে? এটা কিন্তু এইটার উপর ডিপেন্ড করে না এইখানে কত এনার্জি আছে, ঠিক আছে? এইটা আরেকটা এক্সাম্পল দিলেই বুঝবা। হ্যাঁ, বুঝতেছি না, আবার বলো। ও, এনার্জিটা হচ্ছে ওর ইন্টারনাল এনার্জি, ওর ভিতরে যে বিভিন্ন এনার্জিগুলো আছে, বন্ড এনার্জি, মলিকুলার এনার্জি, কাইনেটিক এনার্জি, সব হচ্ছে এইটার মধ্যে। সো যখনই দুইটার মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স থাকে তখন হিটটা ফ্লো হয়, ঠিক আছে? আদারওয়াইজ হিটটা ফ্লো হয় না। হ্যাঁ, এক সময় এই দুইটা সেম সেম হয়ে যাবে। এখান থেকে যত এদিকে হিট ফ্লো হবে, তখন ধরো এখানে এক সময় 25 হইলো আর এখানে এক সময় 25 হইলো, তখন হিট ফ্লোটা বা এনার্জির ফ্লোটা কি স্টপ হবে, বুঝা গেছে? না, এনার্জি হয়তো ইকুয়াল নাও হতে পারে। যেমন ধরো এই যে দুইটাই 20 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টপ হয়ে গেছে। তোমরা এই যে ক্লাস 9-10-এ ম্যাথ করছো না, চ্যাপ্টার 6-এ ফিজিক্সে, তখন দেখছো না যে ওই টেম্পারেচার, মিক্সচার টেম্পারেচার একটা ধরে নিতা। সো এইখানেও আইডিয়াটা তাই, যে হয়তো দুইজনের এই যে টেম্পারেচার সেম হয়েছে, বাট এনার্জি সেম নাও হতে পারে। হয়তো এটা 300 জুল হয়েছে আর এইটা তোমার এটা ধরো 400 জুল হয়েছে। মানে এটা ডিপেন্ড করে হচ্ছে শুধুমাত্র টেম্পারেচারের উপর। টেম্পারেচার ডিফারেন্ট হলেই ফ্লো হবে, আদারওয়াইজ হবে না। আর ফ্লোটা হবে লার্জার থেকে স্মলারের দিকে, ঠিক আছে? আচ্ছা, এখন এই এক্সাম্পলটা দেখো। এবার ধরো এইটা 10 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, এইটা 50 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। এইটার মধ্যে এনার্জি আছে 200 জুল, এটার মধ্যে এনার্জি আছে 300 জুল। কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে? এবারও রাইট টু লেফট। যদিও ওর এনার্জি কম,
স্টিল ওর টেম্পারেচার বেশি দেখে এইখান থেকে এদিকে যাবে। বুঝা গেছে? এইখানে ওই যে তোমার স্পেসিফিক হিটের উপরেও ডিপেন্ডেন্ট, এমএস ডেল থিটা। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, সো এটা বোঝা গেছে যে আসলে হিটের ফ্লোটা অনলি টেম্পারেচার দিয়ে ডিনোটেড হয়। টেম্পারেচার হচ্ছে আমাদের মানে একটা ইন্ডিকেটর, যে মানে টেম্পারেচার ডেফিনেশন কি, যে টেম্পারেচার হচ্ছে এমন একটা ইন্ডিকেটর যেটা ডিনোট করে যে একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের সাথে যদি আমি টাচ করাই সে কি হিট ছেড়ে দিবে নাকি হিট নিবে। বুঝা গেছে? টেম্পারেচার হিটের অ্যামাউন্ট বোঝায় না, টেম্পারেচার বোঝায় ও কোন স্টেটে আছে, যে ও কি হিট ছাড়বে নাকি নিবে। বুঝা গেছে? আচ্ছা, সো থার্মোডাইনামিক্সের জিরোথ ল অ্যাকচুয়ালি এটার উপর, যে এখানে বলা হয় ইফ টু অবজেক্টস A and B are in thermal equilibrium, আচ্ছা দেখো, সো এখানে ইফ টু অবজেক্টস A and B are in thermal equilibrium and A and C are in thermal equilibrium, then B and C will be in thermal equilibrium. আচ্ছা, খুবই ইজি একটা আইডিয়া। আগে আমরা একটু বুঝি থার্মাল ইকুইলিব্রিয়াম কি বোঝায়। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে যার সাথে যাকে টাচ করলে কোনো হিটের ফ্লো হবে না। যেমন এ অ্যান্ড বি হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে কি এ আর বি মানে যদি টাচ করাই কানেক্ট করি কোনো হিট ফ্লো হবে না, তার মানে কি দুইজনের টেম্পারেচার সেম, তাই না? মানে টেম্পারেচার অফ এ ইজ ইকুয়াল টু টেম্পারেচার অফ বি। অ্যান্ড আমাদের বলছে এ অ্যান্ড সি আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, মানে এই এর সাথে সিকে কানেক্ট করলেও কোনো হিট ফ্লো হয় না, তার মানে সি এর টেম্পারেচারও এর সাথে সেম। তাহলে বি এর আর সি এর টেম্পারেচার সেম না? এইটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের জিরোথ ল, যে এ আর বি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে আর বি আর সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এ আর সিও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে সবার টেম্পারেচার সেম। বুঝা গেছে এটা? এখান থেকে মানে এইভাবে লেখা যায় যে হ্যাঁ, এটা ল, টি ইজ ইকুয়াল টু টিবি অ্যান্ড টি ইজ ইকুয়াল টু টিসি হলে টি ইজ ইকুয়াল টু টিবি ইজ ইকুয়াল টু টিসি। আচ্ছা, সো আমরা থার্মোডাইনামিক্সের জিরোথ ল বুঝলাম। আচ্ছা, এখন জিরোথ ল হচ্ছে এই টেম্পারেচারের সাথে রিলেটেড। এখন আমরা ইম্পর্টেন্ট থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল শিখব। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এই লটা সেম। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। থার্মোডাইনামিক্স মানে হিটের ফ্লো। থার্মোডাইনামিক্স ফিজিক্সের সবচেয়ে টাফেস্ট টপিকগুলোর একটা, তোমাদের সিলেবাসে না, মানে আপার লেভেলে। আচ্ছা, সো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা আমরা যদি একটু বোঝার ট্রাই করি, আমাদের হচ্ছে এখানে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তি, যেটা ওই যে একটু আগে আমরা কেমিস্ট্রিতেও পড়লাম, ইন্টারনাল এনার্জি। একটা মানে যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে ইন্টারনাল একটা এনার্জি থাকে। এটা কেন থাকে? কারণ ওইটার ভিতরে ইলেকট্রনের স্পিন আছে, তাই না? তারপর ওইটার ভিতরে বিভিন্ন ধরনের আয়নিক বন্ড আছে, ওইখানে কোভ্যালেন্ট বন্ড আছে। তারপর এই আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ডগুলো তো আসলে অ্যাট্রাকটিভ ফোর্স, তাই না? সো এইখানে কি থাকবে? বিভিন্ন ধরনের অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকবে। মানে তুমি চিন্তা করতে পারো, তোমার একটা মলিকিউলের ভিতর সব অ্যাটমগুলো হচ্ছে স্প্রিংয়ের মতো, এগুলো আস্তে আস্তে ভাইব্রেট করে, আর স্প্রিংয়ের মধ্যে কি থাকে? পটেনশিয়াল এনার্জি থাকে না? ওই সেমভাবে এইখানেও মলিকিউলগুলোর মধ্যেও পটেনশিয়াল এনার্জি থাকে। বুঝা গেছে? আবার এই ইলেকট্রনের স্পিন আছে, এটার জন্য এখানে ম্যাগনেটিক এনার্জিও থাকে। আবার এই যে ইলেকট্রনগুলো মানে রোটেট করতেছে, ওইটার জন্য ওর একটা কাইনেটিক এনার্জি থাকে।
সো এখানে অ্যাকচুয়ালি অনেক ধরনের, তারপর ইন্টার মলিকুলার ফোর্স আছে, ওইগুলোর জন্য এনার্জি থাকে। সো আসলে বলা যায় যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যেই একটা ইন্টারনাল এনার্জি থাকবেই, বাট এটা তুমি মেজার করতে পারবে না, কারণ এটা কখনোই পসিবল না আমরা একদম ধরে ধরে প্রত্যেকটা ইলেকট্রনের একদম অ্যাকুরেট এনার্জি সব ক্যালকুলেট করবে, এটা কখনোই পসিবল না। সো ইন্টারনাল এনার্জি এখন অ্যাকচুয়ালি কখনোই মেজার করা যায় না, বাট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ইন্টারনাল এনার্জির চেঞ্জটা মেজার করতে পারি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এইটা আমরা মেজার করতে পারবো। আর এই যে ইন্টারনাল এনার্জি, এইটাই হচ্ছে টেম্পারেচারের একটা, মানে টেম্পারেচার আসলে ইন্টারনাল এনার্জির একটা রিপ্রেজেন্টেটিভ, বুঝা গেছে? সো আমার এইখানে আইডিয়াটা হচ্ছে যে মানে ওই যে টেম্পারেচার দিয়ে আমরা বলি যে কার ইন্টারনাল এনার্জি কার মধ্যে ফ্লো হবে, বুঝা গেছে? আচ্ছা, সো আমরা অ্যাকচুয়ালি এটার চেঞ্জটা মেজার করতে পারবো, বাট কখনোই এটার অ্যাবসোলুট ভ্যালুটা বা একদম অ্যাকুরেট ভ্যালুটা আমরা বের করতে পারবো না। সো এটার উপর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো ডেফিনেশনটা একটু বই থেকে আরেকবার দেখে নিবা, আমি যা যা বললাম বইতে এইটাই লেখা, যে দ্য সাম অফ টোটাল এনার্জিস অফ all the spins of electrons, magnetic energies, ionic bonds, covalent bonds, potential energies and kinetic energies is called internal energy of a material. এটা বইতে লেখা আছে, একটু বই থেকে দেখবা। আচ্ছা, সো এখন আমরা এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা দেখব। আচ্ছা, তার আগে দেখি যে এই ইন্টারনাল এনার্জিকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি। আমরা এটাকে ইউ দিয়ে এক্সপ্রেস করব, ক্যাপিটাল ইউ। ক্লিয়ার? আচ্ছা, সো এবার আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা দেখি। পরের পেজে লেখো। আচ্ছা, সো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে আচ্ছা, এটার আগে আরও একটা জিনিস পড়াইতে হবে, সেটা হচ্ছে সিস্টেম। এটা একটু মিস চলে গেছে, দেখো। আচ্ছা, সিস্টেম বলতে আমরা ফিজিক্সে কি বুঝি? সিস্টেম হচ্ছে আমরা মানে ফিজিক্সে মানে পুরো আমাদের এনভায়রনমেন্ট হচ্ছে বা আমাদের চারপাশে যা আছে সব হচ্ছে জাস্ট দুইটা পোর্শনে ডিভাইডেড, একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। মানে সিস্টেম বলতে আমরা বুঝি যেই জায়গায় আমি আমার এক্সপেরিমেন্ট করতেছি, লাইক আমি এই জায়গায় একটা বল রোল করে দিলাম, তো আমার সিস্টেম হচ্ছে জাস্ট এইটুক, আর এর চারপাশে যা আছে সব হচ্ছে এনভায়রনমেন্ট, ঠিক আছে? তো সিস্টেম হচ্ছে যেইটুকের মধ্যে আমার এক্সপেরিমেন্টটা কনফাইন্ড, আর তার চারপাশে যা থাকে সেটা হচ্ছে, হ্যাঁ পারে, তো সেটা হচ্ছে কি এনভায়রনমেন্ট। তাহলে বলো তো সিস্টেম প্লাস এনভায়রনমেন্টটা কি? ইউনিভার্স। মানে আমাদের টোটাল ইউনিভার্স হচ্ছে আসলে একটা সিস্টেম প্লাস তার এনভায়রনমেন্ট, মানে ওই সেটের মতো, একটা সেট আর তার কমপ্লিমেন্টারি সেট, মানে কি পুরো ইউনিভার্সাল সেট, ওইটার মতো আর কি। বোঝা গেছে? তো সিস্টেম আর তার চারপাশে যেটা থাকে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। এখন সিস্টেম তিন ধরনের হইতে পারে, একটা হচ্ছে ওপেন সিস্টেম, তারপর হচ্ছে ক্লোজড সিস্টেম, আর একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। ওপেন মানে হচ্ছে খোলা সিস্টেম বা তোমার খোলা সিস্টেম, তিন হচ্ছে এটা হচ্ছে বদ্ধ সিস্টেম, আর থ্রি হচ্ছে আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম। এটা বলতেছি কোনটা কি। আচ্ছা, ওপেন সিস্টেম হচ্ছে একটা ধরো তুমি একটা পাতিলে মানে ধরো পানি বয়েল করতে দিছো, ঠিক আছে? এখানে ধরো তুমি ওয়াটার বয়েল করতে দিছো, উপরে কোনো ঢাকনা দাও নাই। সো এইখানে এই জায়গাটা কি তোমার একটা কেমিক্যাল এক্সপেরিমেন্ট হইতেছে না? সো এই জায়গা থেকে, এই এক্সপেরিমেন্ট থেকে এই ওয়াটার ভেপার হয়ে কি বাইরে চলে যেতে পারবে না? সো এখানে কি ম্যাস এক্সচেঞ্জ হইতে পারতেছে এনভায়রনমেন্টের সাথে। আবার এই সিস্টেমটা বাইরে থেকে কি হিট অ্যাবজর্ব করতে পারতেছে না? সো ওপেন সিস্টেম হচ্ছে যারা বাইরের এনভায়রনমেন্টের সাথে ম্যাস অ্যান্ড এনার্জি দুইটাই এক্সচেঞ্জ করতে পারে। হিট, এই যে আমি বাইরে থেকে হিট দিছি, এটাও ইয়া করছে না, অ্যাবজর্ব করছে না এই পাতিলটা। আবার এখানে এই যে ওয়াটার ভেপার হয়ে বাইরে চলে যেতে পারতেছে না। সো এটা কি একটা ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম হচ্ছে ম্যাস অ্যান্ড এনার্জি দুইটাই এক্সচেঞ্জ করতে পারে এনভায়রনমেন্টের সাথে। আচ্ছা, ক্লোজড সিস্টেম কোনটা? ক্লোজড হচ্ছে আমি যদি এখানে একটা ঢাকনা দিয়ে দিতাম, ধরো আমি এই জায়গায় একটা
ঢাকনা দিয়ে দিছে, তখন কি ওয়াটার পার্টিকেলগুলো বের হইতে পারবে? বাট স্টিল ও কি বাইরে থেকে হিট নিতে পারতেছে না? সো এই টাইপের সিস্টেমকে আমরা বলি ক্লোজড সিস্টেম, যারা তোমার ম্যাসকে ট্রান্সফার হইতে দেয় না বাট এনার্জিকে ট্রান্সফার হইতে দেয়। হিট শুধু নেওয়া না, ধরো তুমি ওই ঢাকা অবস্থায় ওইটাকে বাইরে রাখলা, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে না? ও কী করছে? এনভায়রনমেন্টে এনার্জি ছেড়ে দিছে, হিট ছেড়ে দিছে। আচ্ছা, আইসোলেটেডটা তাহলে কি হবে? কোনোটাই ট্রান্সফার করতে পারে না, দ্যাট ইজ এখান থেকে ম্যাসও ঢুকতেও পারবে না, বের হইতে পারবে না, আবার এখানে এনার্জিও পাস হইতে পারবে না, কোনো এনার্জি ঢুকবেও না, কোনো এনার্জি বেরও হবে না। ও এটার এক্সাম্পল অ্যাকচুয়ালি দেওয়া যাবে না। ধরো আমি যদি এটাকে পুরোটা রাবার ব্যান্ড দিয়ে কাভার করে রাখি, ওইটা কোনো রকম একটা আইসোলেটেড সিস্টেম হইতে পারে। মানে অ্যাকচুয়ালি তো কোনো ম্যাটেরিয়ালই নাই যে একদম টোটালি মানে থার্মাল ব্যাড কন্ডাক্টর, ওরকম তো কেউ নাই, তাই না? সবাই কিছু না কিছু হিট তো এক্সচেঞ্জ করেই। ও এটা হচ্ছে আমরা মানে কিছু কিছু আছে যেমন রাবার, এগুলো হচ্ছে অনেকটা আইসোলেটেড সিস্টেমের মতো কাজ করে, ওকে? বাট একদম পারফেক্টলি কেউই আইসোলেটেড হইতে পারে না, একটু হলেও এনার্জি ট্রান্সফার করতে হয়। না, এই সিস্টেম হচ্ছে জাস্ট এইটুকু। আচ্ছা, সো আইসোলেটেড সিস্টেম হচ্ছে ম্যাস এনার্জি কোনোটাই ট্রান্সফার করতে পারবে না, আর ক্লোজড হচ্ছে শুধু এনার্জি, আর ওপেন হচ্ছে ম্যাস অ্যান্ড এনার্জি দুইটাই। আচ্ছা, সো এখন আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল শিখব, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আমরা এখন ওইটার জন্য যেসব প্রিরিকুইজিট দরকার ছিল ওইগুলা ক্লিয়ার করে আসছি। আচ্ছা, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলে যে ডেল কিউ, আচ্ছা এটা আগে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে ক্লিয়ারলি বুঝবা। আচ্ছা, আমরা থার্মোডাইনামিক্সের এই সব এক্সপেরিমেন্ট করার জন্য একটা সিলিন্ডার নিয়ে কাজ করি। সেই সিলিন্ডারটা কীরকম দেখো, সাপোজ এই একটা সিলিন্ডার এখানে ড্র করি। আচ্ছা, সো এটা একটা সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, আর এই জায়গাতে আমরা একটা পিস্টন লাগাইছি। পিস্টন সবাই চিনো? এটা তুমি একটা তোমার ওই সিরিঞ্জ হিসাবেও চিন্তা করতে পারো। দ্যাট ইজ আমাদের সিরিঞ্জে কি থাকে, একটা পুশ করার ইয়া থাকে না, ওরকম। সো এই এরকম একটা ঢাকনা আছে এখানে, আর সাথে একটা পিস্টন আছে। বুঝা গেছে? সো একটা সিলিন্ডার নিলাম, ওইটা এরকম একটা তোমার পিস্টন দিয়ে আটকানো, এটা মুভ করা যায়, ঠিক আছে? মানে আমরা আপাতত বললাম যে এটা মুভ করা যায়, ক্লিয়ার? ওই যে সাইকেলে যে পাম্প দেয় ওইটার মতো। হ্যাঁ হ্যাঁ, ওই রকম। ওইখানে আমরা ভিতরে ফ্লুইড দিছিলাম, ওয়াটার দিছিলাম, ওইটাই সেম, বুঝছো? আচ্ছা, এখন দেখো এখানে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, জাস্ট চিন্তা করো তোমার কাছে এরকম একটা স্ট্রাকচার আছে, হ্যাঁ? এখন আমি যদি এইখানে বাইরে থেকে হিট দিই, ধরো আমি বাইরে থেকে এখানে ডেল কিউ অ্যামাউন্ট হিট দিলাম, ডেল কিউ, কিউ দিয়ে আমরা হিট বুঝাই। সো ডেল কিউ বলতে বোঝাচ্ছি এখানে হিটের ট্রান্সফার। সো এই যে হিটটা আমি দিব, সেটা কি করবে? তুমি একটু স্বাভাবিকভাবে চিন্তা করো, একটা তোমরা প্রেশার কুকার দেখছো না? সো বাইরে থেকে যখন হিট দেওয়া হয়, ভিতরে যা থাকে ওইটা তো গরম হয়, একটু পর আবার ওই যে লিডটা উঠে যায় না ওই প্রেশারটা রিলিজ করার জন্য? আচ্ছা, বা যে কোনো কিছু তুমি যদি অনেকক্ষণ হিট দাও, ভিতরে যা আছে ওইটা তো গরম হবেই, চান্সেস আর এইটাও এরকম ছিটকায় চলে যেতে পারে, তাই না? সো আমি যখনই হিট দিব, মানে এই যে এই পিস্টনটা, হ্যাঁ লিডটা, আচ্ছা, সো আইডিয়া হচ্ছে যে আমি যতটুকু হিট দিব সেই হিটের কিছু পোর্শন হচ্ছে এই যে ভিতরে যে গ্যাসটা আছে তার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতে ইউজ হবে, আর বাকি পোর্শন এই যে পিস্টনটা আছে তাকে উপরের দিকে উঠাইতে ইউজ হবে। বুঝা গেছে? দ্যাট ইজ হিট তো ওয়ান টাইপ অফ এনার্জি,
এনার্জি থাকলে কি করা যায়, ওয়ার্ক করা যায়। সো সেই এনার্জিটা এইটার মধ্যে থাকবে, এইটার মধ্যে একটু ট্রান্সফার হবে, আর বাকিটা এইখানে ওয়ার্ক হিসেবে পাওয়া যাবে। বুঝতে পারছো, মানে এটা আস্তে আস্তে উপরে উঠবে। সো এটাকে আমরা এইভাবে লিখব। হুম 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 হ্যাঁ হ্যাঁ, ওইটাই। সো এখানে এটাকে আমরা এইভাবে লিখি যে আমরা যতটুক হিট এক্সচেঞ্জ করব, দ্যাট ইজ বাইরে থেকে যতটুক হিট দিব, সেইটা ইন্টারনাল এনার্জির একটা চেঞ্জ করবে। সো ইন্টারনাল এনার্জিকে আমরা ইউ দিয়ে এক্সপ্রেস করতাম, তো এখানে আমরা ওইটা ডেল ইউ লিখবো, কারণ ওইটা চেঞ্জ। প্লাস বাকিটুক কিসে ইউজ হবে, এই যে পিস্টনটা এখান থেকে আস্তে আস্তে উপরে উঠে আসবে, সেটাকে একটা ওয়ার্ক করবো না, সেটাকে আমি লিখবো ডেল ডাব্লিউ। এইটা হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল হচ্ছে এক্স্যাক্টলি এই যে যারা ধরো ওয়ার্কআউট করে না, ওইটা তুমি বাইরে থেকে কতটুক যতটুক ধরো খাবার টাবার খাচ্ছ, ওইগুলো হচ্ছে সব এই যে ডেল ইউ, আর তোমার বডি কতটুক হিট এক্সচেঞ্জ করতেছে সেটা হচ্ছে ডেল কিউ, আর তুমি তোমার বডি কতটুক মুভ করতেছো ওইটা হচ্ছে ডেল ডাব্লিউ। তুমি যদি ওই যে বলো না যে ক্যালোরি ডেফিসিটে থাকলে তুমি আস্তে আস্তে শুকাবা, ওইটা এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। অ্যাকচুয়ালি নেচারের সব প্রসেসই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফলো করে, এমন কিছু নাই যেটা এটা ফলো করে না। ইরেজারটা কি হলো? আচ্ছা, সো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলে যে তুমি বাইরে থেকে যতটুক হিট খাবা সেটা এটার ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে, আর বাকিটুক ওয়ার্ক হিসেবে পাওয়া যাবে। আচ্ছা, এখন এইখানে ধরো, হ্যাঁ এইখানে ওইটা ইন্টারনাল এনার্জি ডিনোট করে, বুঝছো, এই হিটের ক্ষেত্রে। আচ্ছা, সো ডেল কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এটাকে একটু মডিফাই করে লেখা যায়, সেটা হচ্ছে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস, আচ্ছা এখন এটা তো আমি 2D-তে আঁকছি তাই না, বাট এটা অ্যাকচুয়ালি একটা 3D জিনিস তাই না, একটা সিলিন্ডার। তো এই সিলিন্ডারটার কি একটা ক্রস সেকশনাল এরিয়া আছে না, ধরো এরকম একটা সিলিন্ডার আছে, তো এখানে একটা ক্রস সেকশনাল এরিয়া আছে না, আর এই হচ্ছে ধরো পিস্টন। তো এখন ধরো আমাদের এই পিস্টনটার উপর এই যে গ্যাসটা, সে কি ওই যে একটা প্রেশার অ্যাপ্লাই করে তাই না, সো এই প্রেশারটা হচ্ছে পি। আচ্ছা, ওটা হচ্ছে পি। এখন দেখো আমরা ওয়ার্কের ফর্মুলা কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ আর হচ্ছে এক্স, না ওইটা না, জাস্ট ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট তাই না। এখন দেখো তো ফোর্সকে এভাবে লেখা যায় কিনা, যে এটা হচ্ছে প্রেশার ইন্টু ক্রস সেকশনাল এরিয়া ইন্টু এই যে ডিসপ্লেসমেন্ট, বুঝা গেছে। আচ্ছা, আর এই ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট আলটিমেটলি কি বোঝায়, দেখো ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এই জায়গায় তাই না, এখানে। এটা 3D-তে দেখানো গেলে ভালো হইতো, আচ্ছা পরের দিন দেখাবো। সো এইটা হচ্ছে তোমার ক্রস সেকশনাল এরিয়া, আর এক্স বলতে আমি বুঝাইছি যে যতটুক উপরে এটা উঠতেছে। তো সাপোজ এটা হচ্ছে এক্স অ্যামাউন্ট উপরে উঠছে, সো এই জায়গায় কি এই পুরা গ্যাসটার, জাস্ট চিন্তা করো যে এই পুরা স্ট্রাকচারটা যদি উপরে উঠে, এই যে এইটুক, এইটা আর এইটা, আচ্ছা জাস্ট চিন্তা করো যে এটা যদি পুরোটা উপরে উঠে, তোমার গ্যাসটার ভলিউম বাড়বে না। আমি যদি আমার এই পিস্টনটা এখান থেকে এইখানে উঠাই, গ্যাসটার ভলিউম এখন আগের চেয়ে বেশি না, কতটুক বেশি, এইটার বেজ এরিয়া হচ্ছে এ, আর এদিকে উঠাইছো কতটুক এক্স, তাহলে এ এক্স অ্যামাউন্ট। হ্যাঁ, সো এই এ এক্সটা কি তোমার গ্যাসের ভলিউম কতটুক চেঞ্জ হয়েছে তাই না। তো প্রেশারের সাথে ভলিউমের চেঞ্জ মাল্টিপ্লাই করলে কি পাওয়া যায়, ওয়ার্ক পাওয়া যায়, বুঝা গেছে। আচ্ছা আমি এটা এখানে দেখাই, ঠিক আছে। আচ্ছা, সো এই যে সার্কুলার পার্টটা, এইটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, বুঝা গেছে।
সো আমাদের ধরো পিস্টনটা প্রথমে ছিল হচ্ছে এইখানে, এই যে, ঠিক আছে। সো এই হচ্ছে একটা সিলিন্ডার, তো আমার এই যে উপরে হচ্ছে একটা পিস্টন লাগানো আছে ধরো। তো ফার্স্টে এইটা এখানে ছিল, আমি যে এইটাকে একটু উপর উঠাবো, এই যে এইটুক উপর উঠছে, সো ভলিউম কতটুক বাড়লো, এই যে ক্রস সেকশনাল এরিয়া ইনটু যতটুক উপর উঠছে, তাই না? আর ওইটাই কি আমার ওয়ার্ক, কারণ ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্টই হচ্ছে ওয়ার্ক। সো আমরা এখন থেকে ওয়ার্কের আরেকটা ফর্মুলা জানলাম, যে প্রেশার ইনটু চেঞ্জ ইন ভলিউম। হ্যাঁ ছিল পি ডেল ভি, এটা ওয়ার্ক, এটা ছিল। আচ্ছা, সো এটা হচ্ছে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স লিখলাম। এটাকে ডিফারেন্সিয়াল ফর্মে লেখা হয়, কারণ অনেক সময় এই চেঞ্জগুলো অত ইউনিফর্ম হয় না, সো আমরা এটাকে এইভাবে না লিখে আমরা এটাকে আর একটু অ্যাডভান্সড ওয়েতে এইভাবে লিখি, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। অর তুমি এইভাবেও লিখে রাখতে পারো, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। সো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তুমি বলবা ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, অর ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। বোঝা গেছে? সো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সবাই বুঝছি? আচ্ছা, এখন এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের এই ইকুয়েশন সেমই থাকে, বাট এইটার 3টা ভ্যারিয়েশন আছে। সো আমরা ওই 3টা ভ্যারিয়েশন 3টা প্রসেস দিয়ে শিখব। তো আমরা কয়েকটা প্রসেস শিখব থার্মোডাইনামিক্সে। প্রথম প্রসেসটার নাম হচ্ছে আইসোবারিক প্রসেস। কিছু থার্মোডাইনামিক প্রসেস আছে, এগুলা হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস বা তাপগতিবিদ্যার বিভিন্ন প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া, থার্মোডাইনামিক প্রসেস। আচ্ছা, থার্মোডাইনামিক প্রসেস কি? থার্মোডাইনামিক প্রসেস হচ্ছে যেই প্রসেসে থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস চেঞ্জ হয়। এখন কোশ্চেন আসে যে থার্মোডাইনামিক্স ভ্যারিয়েবলস আবার কারা? থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস এগুলা কারা? থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস হচ্ছে প্রেশার, ভলিউম, টেম্পারেচার, ইন্টারনাল এনার্জি, এই 4টা। বুঝা গেছে? প্রেশার, ভলিউম, টেম্পারেচার আর হচ্ছে এই ইন্টারনাল এনার্জি। এটাকে অনেকে থার্মোডাইনামিক ভ্যারিয়েবল না বলে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটসও বলে, তাপগতীয় স্থানাঙ্ক। আমরা ভ্যারিয়েবলটাই বলবো। হ্যাঁ, ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি। সবাই এটা বুঝছি? থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস কারা? আচ্ছা, সো এই থার্মোডাইনামিক প্রসেস হচ্ছে এমন প্রসেস যেখানে এই 4টা কোয়ান্টিটি চেঞ্জ হয়। 4টাই চেঞ্জ হয় না, যে কোনো একটা হয়তো চেঞ্জ হয় বা সবগুলোই চেঞ্জ হয়। সো এইগুলোকে আমরা বলি থার্মোডাইনামিক প্রসেস। তো 4টা স্ট্যান্ডার্ড থার্মোডাইনামিক প্রসেস আছে। হ্যাঁ বলো। আপনার স্ক্রিনের লেখাগুলো অনেক পরে আসতেছে। ওইটা তোমার এন্ডে নেটওয়ার্কের প্রবলেম, বুঝা গেছে? আচ্ছা, আমার এখানে দেখো নেটের স্পিড কত। না না, এটা অরিজিনাল, এটা দেখাই। এটা আমি জুমে ইয়া করতেছি, তারপরও এটা উঠছে, না থাকলে ধরো 10 উঠতো। ঠিক আছে? না, fast.com অরিজিনালটা ক্যালকুলেট করতে পারে, ওদেরটা ভালো। আচ্ছা দেখো, সো থার্মোডাইনামিক প্রসেস হচ্ছে 4টা হইতে পারে। 1 নাম্বার হচ্ছে আইসোবারিক প্রসেস। আচ্ছা, এটা নাম শুনে বলো তো যে এটা কীরকম প্রসেস হইতে পারে? ওই যে বার, তাই না? বার হচ্ছে প্রেশারের সাথে রিলেটেড।
সো এটা হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আইসো মানে কি সেম, যেখানে প্রেশার সেম থাকে। আমরা এগুলো ডিটেলসে দেখবো আস্তে আস্তে। সেকেন্ড প্রসেস হচ্ছে ভলিউম সেম থাকবে, ঠিক আছে? আমাদের পরের যে এই থার্মোডাইনামিক ভ্যারিয়েবলটা আছে এটার নাম হচ্ছে আইসোকোরিক প্রসেস। এই সেম জিনিসগুলো তোমরা এনভায়রনমেন্ট কেমিস্ট্রি তো মনে হয় একটু একটু পড়ছো, তাই না? এগুলো অ্যাকচুয়ালি রিলেটেড। আচ্ছা, আইসোকোরিক প্রসেস হচ্ছে যেখানে তোমার ভলিউম কনস্ট্যান্ট। গ্যাস লর সাথে রিলেটেড। হ্যাঁ, এইগুলোর সাথে ওই গ্যাস ল রিলেটেড। মানে এটা আর আইডিয়াল গ্যাস অ্যাকচুয়ালি একই চ্যাপ্টার বলতে গেলে। আচ্ছা, এরপর ধরো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তো সেই প্রসেসটার নাম আমরা বলি আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, বাংলা টার্মগুলো একটু লেখো আফিয়া। প্রথমটা হচ্ছে সমচাপ, তারপরটা হচ্ছে সম আয়তন, তারপরটা হচ্ছে সমষ্ণ। এইগুলা ওই কেমিস্ট্রিতেও আছে। আইসোথার্মিক প্রসেস যেখানে টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট। আরেকটা প্রসেস আছে যেটা হচ্ছে 4, এইটার নাম হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেস। অ্যাডায়াবেটিক প্রসেস। অ্যাডায়াবেটিক প্রসেসে হচ্ছে ডেল কিউ এর ভ্যালু 0, মানে কিউ এর ভ্যালু কনস্ট্যান্ট। আচ্ছা, ডেল কিউ ইকুয়াল 0 এটা দেখো। আচ্ছা, সো এই অ্যাডায়াবেটিক প্রসেসের বাংলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো একটু লিখে রাখি, বাংলাগুলো আমি লিখি কারণ অনেকেই যে বাংলা ভার্সনের গাণিতিক পদার্থ সলভ করো, সো এটা লাগবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তারপর হচ্ছে এটা হচ্ছে সমষ্ণ, এটা হচ্ছে সম আয়তন। বাংলা ভার্সনের বইয়ে ইংলিশ, বাংলার পাশে ইংলিশটাও লেখা থাকে, ইংলিশ ভার্সনে ইংলিশের পাশে বাংলা লেখে না। আসলে দুইটাই দরকার। ইংলিশ টার্মগুলো যদি আগে থেকে জানা থাকে আইওটিতে পরীক্ষা দেওয়া অনেক ইজি হয়। বাংলা ভার্সনে যারা আছে, সমচাপ প্রক্রিয়া। আচ্ছা, সো আমরা 4টা প্রসেস বুঝছি সবাই। অ্যাডায়াবেটিক, হ্যাঁ বলো জোহের। ইউটা যেন কি ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি, তুমি ভিডিওটা আরেকবার একটু দেখো। জি ওকে। আচ্ছা, সো আমাদের থার্মোডাইনামিক ভ্যারিয়েবল আছে 4জন, 4টা প্রসেস আছে। যদিও মনে হতে পারে এই যে 4 নাম্বারটা হয়তো ইউ এর সাথে রিলেটেড হওয়ার কথা, বাট ওইটা না। থার্মোডাইনামিক ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি আরও অনেক আছে। এই শুধু কিউ একটা থার্মোডাইনামিক ভ্যারিয়েবল, তারপর আর একটা থার্মোডাইনামিক ভ্যারিয়েবল আছে এস, এইটার নাম হচ্ছে এনট্রপি। এনট্রপির নাম শুনছো? টেনেট দেখছো কেউ? ক্রিস্টোফার নোলানের লেটেস্ট মুভিটা দেখছো কেউ? টেনেট। আচ্ছা, এটার ব্যাপার আমরা এই এনট্রপি এই চ্যাপ্টারে শিখবো। এনট্রপি হচ্ছে মানে আমাদের ইউনিভার্সে যত ইভেন্ট হয়, যেমন এই যে আমরা বলি যে একটা গরম অবজেক্টকে একটা ঠান্ডা অবজেক্টের সাথে রাখলে গরমটা আস্তে আস্তে ঠান্ডা হয়, ঠান্ডাটা আস্তে আস্তে গরম হয়, তাই না? ও হিট ছাড়ে, ও হিট অ্যাবজর্ব করে। এটা এরকমই কেন, উল্টাটা কেন না? ওটার রিজন হচ্ছে এনট্রপি। তারপর একটা অবজেক্টকে আমি গ্রাউন্ড থেকে উপরে রেখে ছেড়ে দিলে এটা নিচে পড়ে, আমি জানি এটা হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি এমনিই কাজ করে কেন, অ্যাট্রাকটিভই কেন? রিজন হচ্ছে এনট্রপি। ঠিক আছে, সবই অ্যাকচুয়ালি এনট্রপির সাথে রিলেটেড। আমি এই যে এখন বকবক করতেছি, আমার ব্রেনের মধ্যে যে কেমিক্যাল ইকুয়েশনগুলো হইতেছে এটা এইভাবেই কেন হইতেছে? রিজন হচ্ছে এনট্রপি। সবই এনট্রপি দিয়ে কন্ট্রোল। বুঝা গেছে? আচ্ছা, না ওরকম না। ওই তো ওই তখন তোমার যে পানিশমেন্টটা হবে ওইটাও এনট্রপি, তো ওর জন্য তোমার পানিশমেন্ট হচ্ছে। বুঝে গেছে? এই টেনেট মুভিটা হচ্ছে একটা সায়েন্স ফিকশন ফিল্ম। ওইটাই দেখায় যে ওইখানে এমন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করছে যেটায় এনট্রপি হচ্ছে উল্টা দিকে ফ্লো হয়, তো এর জন্য সব ইভেন্টগুলো উল্টা হয়। আমি একটা থেকে ফায়ার করব, ওইখানে দেখায় যে বুলেটটা হচ্ছে রাইফেলের ভিতরে ঢুকবে, এরকম আর কি। হ্যাঁ, টেনেট দেখতে পারো, অনেক কনফিউজিং ফিল্ম, মানে 3-4 বার না দেখলে বোঝা যায় না। ডার্কও তো এনট্রপির সাথে রিলেটেড। আচ্ছা, সো এই আমরা এনট্রপি নিয়ে এই চ্যাপ্টার লাস্টের দিকে ডিসকাস করি। তো আমাদের
আজকে হচ্ছে আমরা আইসোবারিক প্রসেসটা দেখব। আচ্ছা, আইসোবারিক প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমার প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে। দ্যাট ইজ আমার যে সিস্টেমটা থাকবে সেই সিস্টেমটার ওভারঅল প্রেশারটা হচ্ছে কনস্ট্যান্ট। বুঝা গেছে? আচ্ছা, সো এটা আমি কিভাবে অ্যাচিভ করতে পারি দেখো। আমি ধরো এই জায়গায় ওই আবার আগের মতো একটা সিলিন্ডার রাখলাম। এই হচ্ছে একটা তোমার সিস্টেম রাখলাম, সিলিন্ডার রাখলাম। আর এই জায়গায় আমি একটা তোমার এরকম একটা পিস্টন আর লিড রাখলাম। আচ্ছা, তো এখন তুমি চিন্তা করে দেখো, আমি যদি এখানে বাইরে থেকে হিট দেই, তো এটা আস্তে আস্তে কি উপরের দিকে উঠবে, তাই না? বাট আমি যদি ওকে উঠতে না দেই, এই জায়গায় ধরো ওকে চেপে ধরে রাখছি, তখন কি হবে? ভিতরে অনেক প্রেশার বেড়ে যাবে না? সো আমি যদি প্রেশারটা আগের মতো রাখতে চাই, আমার কি করা উচিত? ওকে ফ্রিডম দেওয়া উচিত, তাই না? যে না, ও যেভাবে মুভ করতে চায় মুভ করতে দিই। তখন কি হবে? প্রেশারটা বাড়লেও পরে আবার আগের জায়গায় চলে যাবে, তাই না? ইউজুয়াল স্টেটে চলে আসবে। সো প্রেশারটা আমি কনস্ট্যান্ট রাখতে পারি কিভাবে? আমি ওকে মুভেবল করে দিব, দ্যাট ইজ ও ফ্রি। ওকে আমি ধরে রাখবো না, ও নিজের ইচ্ছা মতো মুভ করবে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা মুভেবল পিস্টন। প্রেশারটা তখন কনস্ট্যান্ট, কারণ আমি যদি এটাকে ধরে রাখতাম তখন প্রেশারটা কি বাড়তো, বাট আমি হ্যাঁ উঠে যাবে, ওই যে ওইটা আবার নিউট্রালাইজ হয়ে যাবে। যত উপরে উঠবে আবার প্রেশার আস্তে আস্তে কমবে। ওই তোমার মানে প্রেশার প্রথমে অনেক বাড়লো, ঠিক আছে, ও একদম বাইরে চলে যেতে চাইতেছে, সো এর জন্য ও আস্তে আস্তে উপরে উঠবে, অ্যান্ড দেন আর এক সময় নিউট্রালাইজ হয়ে যাবে, তখন ওই আবার আগের ভ্যালুটা আসবে। বুঝা গেছে? মানে এখানে হ্যাঁ প্রথমে বাড়ে, বাট পরে আস্তে আস্তে আবার ইয়া হয়। বা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এখানে বাড়ার কোনো স্কোপই নাই, যেই বাড়তে যাবে সাথে সাথে এইটা উপরে উঠে আসবে, আবার যেই বাড়বে এটা আবার আরও উপরে উঠে আসবে। বুঝা গেছে? সো এটা একটা মুভেবল পিস্টন। সো আইসোবারিক প্রসেস হচ্ছে যেখানে প্রেশারটা কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, সো প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে যত আমি হিট দিব তত আমার ভলিউম বাড়বে না? সো এইটার জন্য এখানে কোন ল অ্যাপ্লিকেবল হয় বলতে পারবা? যে টেম্পারেচারের সাথে সাথে না না ওইটা না, ওইটা ঠিক আছে। হ্যাঁ, এখানে আমরা চার্লস ল অ্যাপ্লিকেবল বলতে পারি। আমরা ওই যে কোয়ান্টিটেটিভে শিখছিলাম না, চার্লস ল, ভি ইজ প্রপোর্শনাল টু টি। দ্যাট ইজ আমি এখানে টেম্পারেচার যত বাড়াবো এই ভলিউমটা তত বেশি বাড়বে। সো এই চার্লস, এটা কিন্তু আইডিয়াল গ্যাসেও আছে, আমরা কিন্তু ওইখানে এটা আবার আলাদা করে পড়বো না, ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা যদি একটা গ্রাফ আঁকি, সো গ্রাফটা হবে এরকম। ধরো আমরা এখানে একটা টি ভার্সেস ভি গ্রাফ আঁকি। সো আমি যত টেম্পারেচার বাড়াবো তত এটার ভলিউম কি হবে? বাড়বে। আর এই টেম্পারেচারটা কোন ইউনিটে? কেলভিন ইউনিটে। এখন এইখানে এটা একদম মিশাই দিবা না জিরোতে, কারণ এই টেম্পারেচারটা হচ্ছে 0 কেলভিন, আর 0 কেলভিনে গ্যাসের ভলিউম কত হচ্ছে? 0 হচ্ছে না? বাট ওই 0 কেলভিনে নেওয়াও কখনো পসিবল না, আর তোমার ওই একটা গ্যাসের ভলিউমও কখনো 0 হওয়া পসিবল না। মানে 0 কেলভিন অ্যাকচুয়ালি কখনোই কেউই অ্যাচিভ করতে পারবে না। তুমি যদি 0 কেলভিনে নিতে চাও, তোমার পুরো ইউনিভার্সের যত এনার্জি আছে সব ইউজ করে একটা ফ্রিজ বানাইতে হবে, তারপর তুমি ওইটা দিয়ে যদি সব এনার্জি টেনে নাও তখন 0 কেলভিন টেম্পারেচার অ্যাচিভ করা পসিবল। আর আর্থের মধ্যে সবচেয়ে মিনিমাম টেম্পারেচার অ্যাচিভ করা গেছে 4 কেলভিন। এটা হচ্ছে আইবিএম এর একটা গুগলের একটা কোয়ান্টাম কম্পিউটার আছে, ওইটাকে একটা ক্রায়োস্টেট মানে একটা হিউজ কোল্ড স্টোরেজে রাখা হয়, ওইটার টেম্পারেচার 4 কেলভিন। মানে ওইটাই সবচেয়ে কম টেম্পারেচার মানুষ দিয়ে বানানো। বাট এছাড়া সবচেয়ে কম টেম্পারেচার হচ্ছে 0 কেলভিন। ওকে, 0 কেলভিনে ভলিউম কত হয়? 0।
বাট থিওরিটিক্যালি মানে এটা প্র্যাকটিক্যালি কখনোই অ্যাচিভ করা পসিবল না। আমরা এটা নিয়ে আরও ডিসকাস করবো সামনে এনট্রপি পড়ার সময়। আচ্ছা, এখানে যদি আমি এই গ্রাফটা আঁকতাম তখন কীরকম হইতো? আমি ধরো এখানে পি ভার্সেস ভি গ্রাফ আঁকবো, পি ভার্সেস ভি, ভি ভার্সেস পি, এই গ্রাফটা কেমন হইতো বলো তো? না না, প্রেশার কনস্ট্যান্ট, এটা আইসোবারিক প্রসেসই। তখন ওই যে আনিকা যেটা বললা এটা হচ্ছে এরকম একটা গ্রাফ হবে, কারণ দেখো ওই যে প্রেশারটা তো ফিক্সড, তোমার ভলিউম যাই হোক না কেন, এই যে ভলিউম ধরো প্রথমে 10, তখন প্রেশার এইটা, ভলিউম 20, প্রেশার তখন এইটা, সো এটা গ্রাফটা এরকম উঠবে, বুঝা গেছে? আমি যদি ভি ভার্সেস পি ভার্সেস ভি গ্রাফ আঁকতাম, এই কেসে বাড়বে না, এটা তো প্রসেসটার নামই প্রেশার কনস্ট্যান্ট, ঠিক আছে? আমি যদি এখানে পি ভার্সেস ভি গ্রাফ আঁকতাম, ওইটা দেখতে কেমন হতো? এরকম হতো না? আমি যদি পি ভার্সেস টি গ্রাফ আঁকতাম, স্টিল সেম, টেম্পারেচার যাই হোক প্রেশার তো ফিক্সড, তাই না? কারণ প্রসেসটার নামই আইসোবারিক প্রসেস, আর এই প্রসেসে কোন ল কাজ করে? চার্লস ল, বুঝা গেছে? আচ্ছা, এখন এটা হচ্ছে আইসোবারিক প্রসেস। তো আইসোবারিক প্রসেসে আমরা যদি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অ্যাপ্লাই করি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর আইসোবারিক প্রসেস, আচ্ছা, সো তখন এটাকে আমরা কি লিখতে পারবো? আমরা জানি ফার্স্ট ল হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। আমি অ্যাকচুয়ালি কখনোই ডেল দিয়ে লেখাটা পছন্দ করি না, তো ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। আচ্ছা, আরেকটা কথা, থার্মোডাইনামিক্স এমন একটা টপিক যেটা তুমি যেই সাবজেক্টই পড়ো না কেন সায়েন্সের, এটা তোমার পড়া লাগবেই। আমি সিএসসি পড়ছি, আমারও থার্মোডাইনামিক্স ফার্স্ট টার্মে পড়া লাগছে একবার, ফিজিক্সে একটা কোর্সই ছিল, সপ্তাহে একদিন ক্লাস হতো 1 ঘন্টার, ল্যাব ছিল। আবার সেকেন্ড টার্মে যখন উঠছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড টার্ম, ওই সময় কেমিস্ট্রিতেও থার্মোডাইনামিক্স পড়া লাগছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সো ডিকিউ ইজ ইকুয়াল টু কি? ডিইউ প্লাস পিডিভি। আর এটা কি তুমি ডেল দিয়েও চাইলে লিখতে পারো, সমস্যা না। ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি। এইখানে এটা আনচেঞ্জড, দ্যাট ইজ থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল আইসোবারিক প্রসেসে একদম আনচেঞ্জডই থাকে। আমরা আজকে ফার্দার আর ডিসকাশন আগাবো না, বাট জাস্ট একটু একটা জিনিস একটু বলি। ধরো এই প্রসেসটা যদি আইসোকোরিক প্রসেস হতো, কোরিক মানে হচ্ছে যার ভলিউম কনস্ট্যান্ট, দ্যাট ইজ আমি এই পিস্টনটাকে এখানে ফিক্স করে রাখবো, তখন কি ভলিউমের কোনো চেঞ্জ হইতো? না। তখন এই ডেল ভির ভ্যালু কত হইতো? 0, তাই না? ভলিউমের কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, তখন থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল ফর আইসোকোরিক প্রসেস কিরকম হবে? ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ, পি ডেল ভি পোর্শনটাই নাই, ঠিক আছে? আবার ধরো আইসোথার্মিক প্রসেস, আচ্ছা আইসোথার্মিক না তো, আইসোথার্মাল, ভুলে গেছি। না, উল্টা বলছো, এটা অ্যাডায়াবেটিক। আইসোথার্মিক প্রসেসে হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। এখন একটা জিনিসের যদি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখি, তার এই ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হয় না। ওকে, তুমি চিন্তা করো, তুমি একটা জিনিসে কোনো টেম্পারেচার চেঞ্জ করো নাই, তাহলে কি সে কোনো হিট নিছে? মানে সরি, তুমি একটা জিনিসের কোনো টেম্পারেচার চেঞ্জ করো নাই, তাহলে ভিতরে যে ইলেকট্রনগুলো আছে তাদের কি স্পিড বাড়বে? না। সো মানে আমার ভিতরে এনার্জিটা কি সেম থাকবে না? সো এইটা কি হয়ে যাবে তখন? 0। সো ফর কিউ হচ্ছে বাইরে থেকে নেওয়া হিট, আর ডেল ইউ হচ্ছে আগে থেকে ভিতরে থাকা হিট। আমরা এগুলো নেক্সট দিন আরও ডিটেলসে দেখবো, আজকে জাস্ট ইন্ট্রোডাকশন। তখন এই ডেল কিউ ইজ ইকুয়াল টু কী হবে? জাস্ট পি ডেল ভি হবে। আবার অ্যাডায়াবেটিক হচ্ছে এমন একটা উইয়ার্ড প্রসেস যেখানে বাইরে থেকে কোনো হিট এক্সচেঞ্জই হবে না। তখন ডেল কিউ যদি 0 হয়, তখন ডেল ইউ ইজ ইকুয়াল টু মাইনাস পি ডেল ভি হবে, বুঝছো? এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। সো আজকে এই পর্যন্ত রাখি। আর জোহায়ের একটু আরেকবার কানেক্ট হয়ে, ঠিক আছে? তোমার একটা কোশ্চেন আছে, ওইটা একটু দেখাই দিবি।